আমাদের ভারতবর্ষের এই মহিলার বিয়ে হয়েছিল তার থেকে প্রায় 10 বছরের বড় একজন পুরুষের সঙ্গে। কিন্তু সেই স্বামী হিংসে আর সন্দেহের বশে তাকে দীর্ঘ 15টা বছর একটা জানলাহীন ছোট্ট ঘরে বন্দি করে রেখেছিলেন। ভাবুন তো, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বাইরের পৃথিবীর আলো হাওয়া না দেখেই এই মানুষটা কাটিয়ে দিয়েছেন নিজের আস্ত একটা জীবন। কিন্তু সেই অন্ধকার ঘরেই জন্ম নিয়েছিল এক অসাধারণ শিল্পের জগৎ। মাটি, খড় আর সাধারণ উপকরণ দিয়েই তিনি সৃষ্টি করেছিলেন এমন সব নজিরবিহীন শিল্পকর্ম যা পরবর্তীকালে গোটা দেশের নজর কাড়ে। বুঝতে পারছেন কার কথা বলছি? সোনাবাই রাজাওয়ার। সোনাবাই জীবদ্দশায় না পেয়েছিলেন শিল্পের প্রকৃত সম্মান, না পেয়েছিলেন স্বামীর ভালোবাসা, অথচ মৃত্যুর পর আজ তিনি ভারতীয় লোকশিল্পীর ইতিহাসে এক অনন্য নাম। সোনাবাই রাজাওয়ার ছত্তিশগড়ের সুরগুজা জেলার পুপুত্রা গ্রামের রাজাওয়ার সম্প্রদায়ের একজন সদস্য ছিলেন। এই সম্প্রদায়ের নারীরা ঐতিহ্যগতভাবে মাটির কাজ করেই বাড়ি সাজাতেন, কিন্তু সোনাবাইয়ের শিল্পকর্ম ছিল বাকি আর 5টা মানুষের থেকে একেবারেই আলাদা। সোনাবাইকে এক প্রকার বাড়ি থেকে জোর করেই বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। যে সময় সোনাবাইয়ের বিয়ে হয় সেই সময় অবশ্য মেয়েরা নিজেদের অধিকারের কথা, নিজেদের পছন্দ অপছন্দের কথা মুখ ফুটে বলতে পারত না। তাই মাত্র 14 বছর বয়সে একজন ধনী জমির মালিক হলিরাম রাজাওয়ারের সঙ্গে সোনাবাইয়ের বিয়ে হয়ে যায়। এই হলিরাম রাজাওয়ার বিয়ের প্রথম দিন থেকেই সোনাবাইকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করতেন এবং অত্যন্ত সন্দেহের চোখে দেখতেন সোনাবাইকে। আর তাই নিজের স্ত্রীকেই গোটা সমাজ থেকে বিচ্ছিন্ন করে একটা জানালাবিহীন ঘরে জোর করে বন্দি রাখতে এক ফোঁটা বিবেকে বাঁধেনি মানুষটার। সোনাবাইকে যখন বন্দি করা হয়েছিল সেই সময় সোনাবাইয়ের বয়স ছিল মাত্র 25 বছর। একটা সময়ের পর অবশ্য সোনাবাই মেনে নিয়েছিলেন তার এই বন্দি জীবন, কিন্তু হার মেনে নেননি নিজের শিল্পী সত্তার কাছে। সোনাবাইয়ের বাইরের কারোর সঙ্গে কথা বলার বা দেখা করার কোনো সুযোগ ছিল না। একমাত্র স্বামী চাইলেই তবে সে বাড়ির বাইরে বেরিয়ে ঘরের সামনে কুঁয়ো অবধি পৌঁছতে পারতেন। এরই মধ্যে সন্তান সম্ভবা হন সোনাবাই। ধীরে ধীরে ওই ঘরে আরো বেশি করে বন্দী হতে শুরু করেন তিনি। কিন্তু তার একমাত্র সন্তান দারোগারাম জন্মানোর পর থেকেই যেন একাকিত্ব আরো ঘিরে ধরতে শুরু করে তাকে। ধীরে ধীরে মানসিক অবসাদেও তলিয়ে যেতে শুরু করেন সোনাবাই। আর সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই সোনাবাই মাটির কাজ শুরু করেন। সোনাবাই যখনই কুয়োর ধার অবধি যাওয়ার সুযোগ পেতেন মাটি খুঁড়ে আনতেন বেশি করে। সেই মাটি দিয়েই তিনি তৈরি করতেন বিভিন্ন মূর্তি, কারণ তার ছেলের জন্য কোনো খেলনা ছিল না সেই জানলাবিহীন ঘরে। আর সেই মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে ধীরে ধীরে ওই জানলাবিহীন ঘরটাকেই অসাধারণ ভাস্কর্যে ভরে তুলেছিলেন। যদিও সোনাবাইয়ের এইসব শিল্পকলা নিয়ে কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল না, শুধুমাত্র ছেলের জীবনটা অন্তত রঙিন করার লক্ষ্যে, ছেলের খেলার কথা ভেবেই সোনাবাই এমন সমস্ত ভাস্কর্য তৈরি করতে শুরু করেছিলেন যে একটা সময়ের পর ওই জানলাবিহীন ঘরটাই রীতিমতো সংগ্রহশালায় পরিণত হয়েছিল। সোনাবাইয়ের ঘরে যেহেতু কোনো জানলা ছিল না, সেহেতু গরমের দিনে খুবই কষ্ট হতো তাদের। কিন্তু স্বামীর আদেশ ছাড়া তো বাইরে পা রাখাও নিষিদ্ধ। অগত্যা গরমের তাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এক উদ্ভাবনী উপায় বের করেছিলেন তিনি। মাটির জাফরি তৈরি করেছিলেন। এই জাফরিগুলো সাজানোর জন্য আবার নিজেই রং তৈরি করেছিলেন সোনাবাই। বিভিন্ন মশলা, ভেষজ এবং খনিজ পদার্থ পিষে প্রাকৃতিক রং তৈরি করতেন তিনি। ইতিহাস বলছে 1983 সালে ভোপাল ভারত ভবনের একটি দল সোনাবাইয়ের ঘরটিকে আবিষ্কার করেছিলেন। সেই বছরই সোনাবাইয়ের হাতের কাজ জাতীয় আইকনে পরিণত হয়েছিল এবং 1986 সালে তিনি ঐতিহ্যবাহী তুলসী সম্মান লাভ করেন। দুর্ভাগ্যবশত সোনাবাই 2007 সালে না ফেরার দেশে চলে যান। তবে তিনি রেখে যান তার নিজের হাতে অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলা এক অপূর্ব শিল্প ভরা ঘর, যা আজও তার প্রতিভা, সংগ্রাম এবং অদম্য ইচ্ছাশক্তির নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাঁর এই শিল্পের স্বীকৃতি স্বরূপ ছত্তিশগড় সরকার 2015 সালে পুহপুত্রায় একটি জাদুঘর প্রতিষ্ঠা করেছিল, যেটা আজও ছত্তিশগড় রাজ্যের প্রথম জাদুঘর হিসেবে ইতিহাসের পাতায় বর্ণিত রয়েছে। আসলে সত্যিকারের শিল্পীকে কখনো বন্দী করে রাখা যায় না। হয়তো তার শরীরটাকে 4 দেওয়ালের মধ্যে আটকে রাখা হয়েছিল, কিন্তু তার কল্পনা, সৃজনশীলতা আর শিল্পী সত্তাকে আটকে রাখার ক্ষমতা কারও ছিল না। আর তাই তার সেই বন্দি ঘরই একদিন হয়ে উঠেছিল অসাধারণ শিল্পের আঁতুড় ঘর।